আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আপনার সাথে গেলে সেটা কাউকে বলতে পারবেন না, ওয়াদা করেন? আমি এমনিও কাউকে বলার ক্ষেত্রে মত দিব না। প্রেম লুকিয়ে করা ভালো। আমি আপনার সাথে প্রেম করছি না। আই নো, আমার বাইরনের কবিতা। অনল তর্জনী দ্বারা বেলির নাকে স্পর্শ করলো। তারা উঠে বাইকের কাছটায় এলো। হঠাৎ মেয়েটা শুধালো, আমার জন্য এত অপমান সহ্য করলেন সেদিন, তাহলে আজ এত ভালো বিহেভ কেন করছেন? প্রশ্নটার জবাব সহজ। আমার হবু বউ তুমি, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? বড্ড দিবার স্বপ্ন দেখেন। আপনার স্বপ্নই তো তুমি। এখন এসে বসো। বাইকের পেছনটাতে এসে বসলো বেলি। অনল চালু করতেই তারা পিচ ঢালা রাস্তায় নেমে এলো। এখন দিনের শেষ সময়, ঈষৎ ঠান্ডা পরিবেশ। বেলির বহুদিন পর নিজেকে স্বাধীন মনে হচ্ছে। সে অনলের সাথে কেন এলো এই প্রশ্নে বিভোর থাকতে চায় না, বরং জীবনের সব অন্ধকার কাটিয়ে একটা সুন্দর সময় চাচ্ছে। হঠাৎ কি মনে হলো তার। ধীরে ধীরে ব্যাড বয়ের পিঠে মাথা রাখলো ললিতা। এর সময় অনন্ত কাল চলুক, কখনো না শেষ হোক। ললিতা বসে একা, চোখে বিষাদের দাহ। অনল পুড়ে যায় দূরে বিরহের সর্বনাশে। দুটো লাইন পড়ে কি মনে হলো তোমার বেলি? প্রচন্ড বিরহে নিঃশেষে হয়ে যাওয়ার অনল নামক প্রেমিকের দুর্দশার কথা, তাই না? বোধহয় তাই। এর সাথে একটা প্রশ্ন ছিল যে আমি তাকে, তার ললিতাকে দিব কিনা। সেদিন সকালে আমার কাছে যখন একটা চিঠি এলো তখন আমি অবাক হয়েছিলাম। আটা মাখা হাতে মা চিঠি এনে দিয়ে বলল, আমি প্রচন্ড অবাক হয়েছিলাম এই কথা শুনে। চিঠি খোলার পর খাম থেকে সাদা একটা কাগজ ব্যতীত আর কিছুই বের হয়নি। এই দুটো লাইন সেখানে লেখা ছিল, অনল নামক মানুষটাকে আমি চিনি। সেই ছোটবেলাতে আমরা একসাথে স্কুলে পড়তাম। পরবর্তীতে আমার স্কুল বদলে দেয় বাবা। দেখতে সুন্দর ছেলেদের হয়তো এক ধরনের অহমিকাবোধ থাকে, অনলের ব্যতিক্রম নয়। এত বছর পর যখন তোমার সুবাদে আবার দেখলাম, আমি চিনতে পারিনি, কিন্তু অনল ঠিকই চিনেছে। স্মৃতিশক্তি প্রচন্ড মজবুত কিনা তার। তোমার মনে আছে তুমি ড্রয়িং ক্লাস করতে যেতে বেইলি রোডের ওইদিকে? অনল তোমাকে সেখানে দেখেছিল। এরপর কিভাবে প্রেমে পড়েছে ছেলেটা আমাকে বলেনি, কিন্তু তোমাকে চিঠি দেওয়া, তোমার বন্ধুদের হুমকি বা পিটানো সব কানে আসতো। তোমাকে তো বলেছিলাম এই ব্যাপারে। আমি সব জেনেও কিছু বলিনি, কারণ আমার রজনীগন্ধার মনে শুধু আমার বসবাস ছিল। তো সেখানে কোথাকার কোন অনলকে আমি পাত্তা দিব কেন? তাছাড়া অনেক বেশি বাজে কথা শুনেছি ওর ব্যাপারে, সেসবও আশঙ্কাজনক। আমি শুধু তখন আমাদের নিয়ে ভাবতে চাচ্ছিলাম, কিন্তু নিয়তি দেখো তোমাকে শেষ করে দিচ্ছে রোগটা। আমি ভেবেছিলাম যতদিন বাঁচি একা বাঁচবো। স্বল্প এই জীবনে কাউকে জড়ানোর মতন বোকামো করার মানে হয় না। আমি শুধু তোমার আশেপাশে থাকতে চেয়েছিলাম বেলি, কিন্তু চিঠিটা পাওয়ার পর আমার মনে পরিবর্তন হলো। রোগান্ত শরীর নিয়ে কিছু ছুটে গেলাম সিকেন্দার আঙ্কেলের নিকট। আমার শুধু একটা কথা জানার ছিল যে অনল সত্যিই খারাপ ছেলে কিনা, কারণ আমি যাওয়ার পর তোমার জীবনটা পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে যাবে। সেই সময় শক্ত খুঁটি দরকার। সিকেন্দার আঙ্কেল আমাকে আশ্বাস দিল তার ছেলে খারাপ নয়, তবে পাগল, মানে বদ্ধ নয়, এবং এটা বলা যায় দুনিয়ার সব পাগলামি তার মধ্যে আছে। আমি এটা বলছি না যে তুমি অনলকেই ভালোবাসো, তোমার মনের ইচ্ছা অনুযায়ী সব কাজ করবে। আমার অসুস্থ হওয়ার পূর্ব থেকে অনল তোমাকে চাচ্ছে, কিন্তু এখন সে আমার কাছ থেকে শুধু এতটুকুই আশা করছে যে জীবিত অবস্থাতে আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করি। ততনীকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মেয়েটা আমাকে আগে থেকেই ভালোবাসতো। বন্ধুত্বের আড়ালে কখনো বলেনি। সে এমন ভাবে আমার মায়ের সঙ্গে মিলে বিয়ের কথা বলল যে আমি না করতে পারিনি। তোমার থেকে দূরে থাকার সঠিক কারণটাও পেয়ে গেলাম। আমি এই যে তোমাকে এসব ডায়েরিতে লিখে যাচ্ছি, তা কখনো অনল তোমাকে দেখবে না বলেছে, কারণ সে নিজে তোমাকে অর্জন করতে চাচ্ছে। প্রেম কি অদ্ভুত জিনিস, তাই না রজনীগন্ধা? আমি যাকে চাইলাম তাকে পেলাম না, বরং যে আমাকে কামনা করলো সে ঠিক পেয়ে গেল। তোমাকে রোজ মনমরা থাকতে দেখি। বিশ্বাস করো একটু ভালো লাগে না, কিন্তু মায়া বাড়িয়ে কি লাভ বলো?
একটা গোপন কথা বলি, ততনিকে স্ত্রীর রূপে মেনে নিতে কষ্ট হয়। মাঝে মধ্যে যখন কিছুটা সুস্থ হতাম তখন আমাদের মধ্যে সম্পর্ক এগিয়েছে। আমার একটু ভালো লাগেনি বেলি। এরপর আর কোনো লেখা নেই। বেলি কয়েকবার পৃষ্ঠা উল্টে দেখলো, কিন্তু কিছু নেই। অশ্রু সজল চোখে অরুণার পানে তাকালো। এটা রামিমের দেওয়া শেষ চিঠি নয়, বরং ওর ডায়েরিতে লেখা ক্ষুদ্র অংশ। অনল তোমাকে ভুল বলেছিল যে চিঠি, সত্য বলতে ও কখনো তোমাকে এইসব দেখাতো না। তাহলে আপনি কেন দেখালেন? উল্টো বেলের মনের কষ্টটা বাড়িয়ে দিলেন। প্রচন্ড আক্ষেপ নিয়ে কথাগুলো বলল রেবেকা। বেলির হাতখানা সে ধরে রেখেছে। সে একটু আগে অরুণাকে দেখে ভেবেছিল অনলের মা, কিন্তু কয়দিন পূর্বের ঘটনার জন্য অনেক কিছু শুনিয়েও দিতে চেয়েছিল। পরে যখন শুনলো সে অরুণা, তখন নিজেকে সংযত করলো। আমি এটা দেখেছি, কারণ রামিম নয় বরং অনল। তুমি ওর জন্য একটা অবসেশন মেয়ে। একটা বিষয় মস্তিষ্ক দ্বারা ভেবে দেখো, ও কতটা অসহায় বোধ করছে যে একজন প্রেমিকের নিকট তার প্রেমিকা চেয়ে বারবার আর্জি জানিয়েছিল তোমাকে ও হারাতে চায় না কোনোভাবে। বেলি দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সংযত করলো। হাতের চিঠিটা ফিরিয়ে দিয়ে বলল, রামিম আমাকে ভালোবাসতো। এ কথা কেন যেন আজ এই মুহূর্ত থেকে বিশ্বাস হচ্ছে না। ও নিজেও বলেছিল তটিনী তাকে জোর করায় বিয়ে করেছে। এমন বেহুদা লজিক এই পৃথিবীতে আর একটাও থাকতে পারে মা? রেবেকা খেয়াল করলো বেলির চোখে মুখে প্রচন্ড আক্রোশ দেখা দিচ্ছে। হয়তো এত বছরের দুঃখ মিলে একটা ক্ষোভের জন্ম দিল মনে। অরুণা তার কথার মধ্যে বলল, আমি এখানে অনলের জন্য এসেছিলাম। সত্য বলতে এই জীবনে তোমার মনের সঙ্গে ওর যুদ্ধটা প্রবল। সেখানে থেকে রামিমকে সরিয়ে নিজের অবস্থান করা সহজ নয়। আমার ছেলের মতো নয়, বরং ছেলেই হচ্ছে অনল। করুণা আর অরুণের মধ্যে তফাৎ আদৌ কিছুরই নেই, সেক্ষেত্রে সন্তানদের মধ্যেও নেই। অনল তোমাকে ভালোবাসে, এটা সত্যি। অনেক বড় বিষয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আসছি। অরুণা উঠে দাঁড়ালো। বেলি হঠাৎ তার হাতখানা ধরে ফেললো। মেয়েটার মুখে এখনো দুঃখের ছাপ। অরুণার হঠাৎ অনেক মায়া হলো। সে থুতনিটা ধরে বলল, কিছু বলবে? আমি এসব লেখা পড়েছি, তা আপনি অনলকে কখনো জানাবেন না। কেন? তুমি কি নিজের মধ্যে পরিবর্তন করতে চাচ্ছ? হ্যাঁ, অনল যেন না ভাবে কখনো এই চিঠি দ্বারা আমার মনে পরিবর্তন এসেছে। আমি তো চাই না। বেশ, বলবো না। আমার একটা পরামর্শ থাকবে, যা একজন মানুষ হিসাবে অন্য মানুষকে বলতে চাই। আমি এমন অনেককে দেখি যে একজন মানুষের সাথে বিচ্ছেদের পর এতটা আত্মহারা হয়ে ওঠে যে অন্য সবকিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। তুমি তাদের মতো হইও না। অনলকে ভালোবাসতেই হবে এমন না, বরং নিজেকে ভালোবাসো। নারীর জীবন কোনো খেলনা নয়। অরুণা মৃদু হেসে বেলির মাথায় স্নেহ সুলভ চুমু খেলো। মানুষটার ব্যক্তিত্ব দারুণ মনে হলো রেবেকার। অনলের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। অবশ্যই এটা স্বপ্নই হবে, তা নয় তার ললিতা কেন এত সকাল সকাল তার রুমে আসবে? স্বপ্নে ছাড়া আপাতত তা সম্ভব না। সে ঘুমন্ত চোখটা পুনরায় বন্ধ করলো। অনল, ওঠেন, আর কত ঘুমাবেন? চট করে উঠে বসলো অনল। তার একটি অভ্যেস আছে উদাম হয়ে ঘুমানোর, তবে ললিতার সামনে লাজ কম যেন তার। সে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কি চাই? এত রুড ভাবে বলছেন কেন? তবে যখন জিজ্ঞেস করছেন তাহলে বলে দেই, 1 লাখ টাকা লাগবে। অনল খুব কষ্টে নিজের মেজাজ ঠান্ডা রাখলো। সারা রাত প্রায় জেগেছিল। সকাল সকাল একটু ঘুমিয়েছিল, তাও কিনা মেয়েটা এভাবে নষ্ট করলো। শুধু তুমি সুন্দর দেখে আজ বেঁচে গেলে ললিতা, তা নয় সকাল সকাল এমন রসিকতার ফল ভালো হতো না। বেলি বিরক্ত হলো। এমনিতেও তার বাবা আর ভাইয়ের থেকে লুকিয়ে এসেছে। যদি রাহিমা না সাহায্য করত তাহলে এই অবধি আসাও সম্ভব ছিল না। আর মানুষটা কিনা তাকে বিশ্বাস করছে না। এক ধাপ এগিয়ে এসে সে বলল, দেখুন, আমার সত্যি টাকা লাগবে। কোন কারণে শুনি? বেলি নিশ্চুপ রইল। তার চোখে বিষণ্ণতা, যেন কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে। অনল আগ্রহ ভরে অপেক্ষা করছে জবাবটার জন্য। আমার কাছে এখন 1 টাকাও নেই। আমি রামিমের ছেলেকে দেখতে যাব। ওর জন্য অনেক অনেক দামি কিছু কিনবো, তাই টাকা চাচ্ছি। আব্বু দেবে এত টাকা, সেটা তো স্বপ্নেও ভাবা যাবে না। আর ভাইয়াকে জানাতে চাচ্ছি না। লাস্ট অপশন আপনি। বেলি গড়গড় করে সব কথা বলে ফেললো। লম্বা একটি শ্বাস নিয়ে নিজেকে সহজ করার বৃথা চেষ্টা করলো। পাশের জানালা থেকে সকালের হালকা বাতাস আসছে, এতে মেয়েটির কপালের চুলগুলো উড়ছে। অনল অল্প ভেজানো দরজার পানে তাকালো। তুমি আপাতত ধীরে কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। এভাবে সরাসরি আমার রুমে আসা ঠিক হয়নি, কল করতে পারতে। দুঃখিত।
বিছানা থেকে টি শার্টটি তুলে সেটা গায়ে জড়িয়ে নিল অনল। পুরোপুরি ওঠার আগে এলোমেলো বিছানাটি গুছিয়ে নিল। বেবি খেয়াল করলো পুরুষটির কাজ অনেক পরিপাটি, সচরাচর ছেলে মানুষেরা এমন হয় না। অনল অবশ্য এখন আর তাকে খেয়াল করছে না। তার মাথায় হঠাৎ বেলির এমন ইচ্ছা শুনে নানান প্রশ্ন ঘুরছে। ওয়াশরুমে যাওয়ার আগে সে দরজাটি বন্ধ করে গেল। আপাতত ক্ষেত্রে তারা অবিবাহিত। স্বীয় ললিতার সম্মানে সে এতটুকু আঁচ লাগতে দেবে না। ললিতা দরজা খুলবে না এবং জানালার কাছে যাবে না, ঠিক আছে? ওয়েট, আসছি। বেলি ঘুরে ফিরে ঘরটা দেখছে। পুরো কক্ষটাতে অনলের ব্যক্তিত্বের ছোঁয়া পাওয়া যাচ্ছে। সেলফের কাছে এসে থেমে গেল সে। এখানে কিছু পুরনো ছবি রাখা ছিল। একটা ছোট ফ্রেমে খুব কাছে থেকে তাকিয়ে দেখা গেল অনলের একটি শিশু বয়সের ছবি। ছবিতে সে হাসছে। একটি শিশুর মধ্যে থাকা সমস্ত মায়া তার মধ্যে আছে। এতটা নিরীহ লাগছে পুরুষটিকে, তার দৃষ্টিতে কিছু অজানা গল্প আছে। বেলি কিছুটা অবাক হয়ে ছবিটি ধরে ভাবল, এত সহজ সরল ছিল মানুষটা, এখন কত শক্ত। এ সময় অনল ফিরে এলো ওয়াশরুম থেকে। বেলি একটু সতর্ক হয়ে হাতটা তুলে ছবিটা ফেরত রেখে দ্রুত পেছনে সরে দাঁড়ালো। ফ্রেশ হওয়ার পর সিক্ত চেহারার সুন্দর পুরুষটি যেন এক জীবন্ত মূর্তি, যার ত্বক হালকা ভেজা। প্রাকৃতিক দীপ্তিতে চকচক করছে তার কুচকুচে কালো চুলগুলো। বাতাসে ভেসে দুলছে। কিছুটা এলোমেলো, কিন্তু তাতে তার ব্যক্তিত্বের জৌলুস আরো বেড়েছে। চোখের গভীরতা স্নিগ্ধ জলাধারের মতো এবং তার ত্বকের ওপর পানি চিকচিক করছে যেন মুক্ত দানার মতো। ললিতা, সাবধান, ওখানে আমার একটা বার্থডে ড্রেস পরা ছবি আছে, সেটা দেখলে লজ্জা পাবে। মানে? জন্মক্ষণে মানুষ যা পরে বের হয় সেটা পরা অবস্থাতে ছবি আছে। বেলির মস্তিষ্ক স্বল্প সময় নিল পুরো বিষয়টা বুঝতে। অনল ইতিমধ্যে তার রুমে থাকা ছোট সেলফ থেকে কফি তৈরির সরঞ্জাম বের করলো। আপনি ভারী নির্লজ্জ তো অনল। অনল প্রসঙ্গ বদলে বলল, ব্ল্যাক কফি নাকি মিল্ক কফি? কিছু না, আপনি আমাকে বলেন যে টাকা দেবেন কিনা। সেটা আমি দিতে পারি, কিন্তু তার আগে আমাকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। বলুন। অনল 2 কাপ কফি বানিয়ে নিল। ধুমায়িত পড়া কফি বিনের সুবাস পুরো ঘরময় ছড়িয়ে গেল। বেলির থেকে এগিয়ে দিলে সে দ্বিধা নিয়ে তা হাতে তুলে নিল। ডিভানের এক পাশে বসলো অনল। তোমার হঠাৎ কেন মনে হলো যে রামিমের ছেলেকে দেখতে যেতে হবে? এটা অনেকটা সন্দেহজনক সিদ্ধান্ত। কেউ কিছু বলেছে? অরুণ আর নিষেধাজ্ঞার স্মরণে হলো বেলির। আপাতত সে আড়াল করে বলল, আমি আমার অতীত থেকে বের হতে চাচ্ছি, এজন্য মুখোমুখি ফাইট করব। দারুণ সিদ্ধান্ত, কিন্তু তুমি প্রচুর দুর্বল, পরে দেখা যাবে কান্নাকাটি করছো। বেলগি দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, আর কখনো কাঁদবো না রামিমের জন্য। সে নিজের জন্য কাঁদতে পৃথিবীতে তটিনী আর তার সন্তানকে রেখে গিয়েছে। একটা গোপন কথা বলি, আমি বোধহয় শুরু থেকে রামিমের নিকট সাইড চিক ছিলাম। এক্সপ্লেইন। বান্ধবীর প্রতি রামিমের পূর্ব থেকেই অতিরিক্ত টান ছিল। আমার থেকে বেশি তটিনীর সাথে কথা শেয়ার করা, যে কোনো ডেটের সঙ্গে নিয়ে যাওয়া, সব সময় আমার জন্য যা নিত তা বেস্ট ফ্রেন্ডের জন্যও নিত। জানেন, রামিম চলে যাওয়ার আগে আমাকে বলেছিল তটিনী জোর করলো দেখে সে বিয়েটা করেছে। অনল হাসল, যেটার অর্থ তার ললিতা বুঝল না। ললিতা, জানো, পরকীয়া শব্দটা পৃথিবীর সব থেকে ঘৃণিত শব্দ, যেখানে একজনকে ভালোবাসলেও অন্য কারো প্রতি মন পুড়ে। জানি, তবে এ কথা কেন বলছেন? যারা পরকীয়া করে তারা পৃথিবীর সবচেয়ে লেম এক্সকিউজ দেয়। যেমন ধরো, দুজন মানুষ খুব অল্প বয়সে প্রেমে পড়লো। সেখানের ছেলেটা সামান্য ছোটখাটো কাজ করে সংসার চালায়, তার স্ত্রী এতিম, সবে এসএসসি পাশ করেছে। ছেলেটা ওই স্বল্প টাকায় মেয়েটাকে মাস্টার্স অবধি পড়ালো। তাদের একজন ছেলে সন্তান হয়েছে ইতিমধ্যে। এরপর হুট করে একদিন মেয়েটা 26টা চিঠি লিখে তার নতুন শিক্ষিত প্রেমিকের হাত ধরে পাল্লালো। তুমি বলতে পারবে এখানে কি সাইকোলজি কাজ করেছে মেয়েটার মধ্যে? স্বামীও তো তার প্রেমিক ছিল, তবে যার সাথে সারা জীবন একসাথে থাকার জন্য বিয়ে করলো তাকে ছেড়েই কেন চলে গেল? যদি তুমি সেই নারীকে জিজ্ঞেস করো যে কেন এমন করলে, তাহলে দেখবে এমন লেইম আর বাজে এক্সকিউজ দিচ্ছে যার অর্থ নেই। তবুও সেসব শুনে অপর মানুষ ভাঙে, কষ্ট পায়। ওই মহিলার মতো রামিমের এক্সকিউজও ছিল। সত্য বলতে তার দুর্বলতা ছিল তটিনীর প্রতি, যা মৃত্যুর আগে অবধি বিশ্বাস না করে মনকে ভুল বুঝিয়েছে। তবে তুমিও কিন্তু রামিমকে ভালোবাসতে না।
বেলি চোখ বড় বড় করে অনলের পানে তাকালো, যেন এক্ষুনি সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মেয়েটা রাগলে আরো বাচ্চার মতন দেখা যায়। আমি রাগ করার মতো কিছু বলিনি আমার ললিতা। আপনি এত কিছু দেখার পরেও বলছেন যে আমি রামিমকে ভালোবাসতাম না? না, বরং সত্য হলো তুমি মেনে নিতে পারোনি যে তটিনীকে সে বিয়ে করেছিল। এখানে গভীর একটা ফাঁক আছে। তুমি রামিমের মৃত্যুর থেকে বিয়ের জন্য বেশি কষ্ট পাও। উদাহরণ, ওর ছেলে বা স্ত্রীর নাম শুনলে পাগলামো করা, অথচ তুমি বছরে কয়বার কবরটা দেখতে যাও। এটা তোমার শয়তান মাথা মানতে চাইবে না। তোমাদের যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বিচ্ছেদ হতো তাহলে দেখা যেত এতদিনে তুমি তাকে ভুলে গিয়েছো। বেলি সত্যি খেয়াল করলো রামিমের মৃত্যুকে নিয়ে সে এতটা ভাবেনি, বরং তটিনীর কথাটা তার মাথায় বেশি ঘুরতো। কপালে তার রেখার উদয় হলো। তাহলে এত বছর সে মিথ্যা মরীচিকার পেছনে ঘুরে চলেছে। অনল তাকে ভাবনার জগৎ থেকে বের করে আনলো। হঠাৎ সে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসলো, হাতটা টেনে নিজের হৃৎপিণ্ডের ওপর রেখে বলল, রামিমকে তুমি চাইলেই ভুলতে পারবে ললিতা? বাদ দাও, জীবন তো একটাই। তোমাকে বাঁচানোর জন্য আমি শুরু থেকে কষ্ট করে যাচ্ছি। অধিকাংশ মেয়ে বা পুরুষ বিচ্ছেদের পর নিজেকে শুধরে নেয়, কিন্তু কিছু থাকে যারা সংশয় থেকে পুরো জীবন হয় একেবারে তা নয়, তিলে তিলে শেষ করে। তোমার কিছু হলে অনল সর্বহারা হবে। কি দারুণ বাক্য! নিজের দুর্বলতা অকপটে স্বীকার করে নেওয়া। অনলের চোখ পানে সরাসরি তাকিয়ে থাকে বেলি। হঠাৎ সে শুধালো, তাহলে আপনি এত নিশ্চিন্ত কিভাবে যে আপনাকে ভালোবাসে? এই প্রশ্নটা আমি সব সময় করি। জবাব জানতে চাও? জি। আমাকে হারিয়ে দেখো, এরপর দেখবে দুজনের ব্যথা একই। হারাবো কিভাবে আর কেন? অনলের ঠোঁটে রহস্যময় এক হাসি ফুটে উঠল। ললিতা আগ্রহ ভরে জবাব জানতে চাচ্ছে, কিন্তু কে জানে সামনে কি হয়। আমি তোমাদের বাবাকে ডিভোর্স দিতে চাচ্ছি। সিয়াম পানি পান করছিল, তবে সে পুরোপুরি তা গেলার পূর্বেই মুখ দিয়ে বের হয়ে গেল। রেবেকা খুব শান্তভাবে কথাগুলো উচ্চারণ করেছে, যেন বিয়ের ৩৫ বছর পর এসে বিচ্ছেদ খুব সাধারণ ব্যাপার। শশী হেসে উঠল উচ্চস্বরে। সে ধরেই নিয়েছে যে তার মা উপহাসে মেতে উঠেছে, তবে বেলি মায়ের দৃঢ় মুখখানা দেখে বিষয়টিকে উপহাস বলতে পারল না। সিয়াম নিজের হাতে ধরা পানির বোতলটা টেবিলে রাখলো, চোখগুলো রেবেকার দিকে স্থির। তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু শব্দগুলো বের করতে পারছে না। শশী হাসি থামিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। সত্যি বুঝতে চাইছি এটা মজা কিনা, তবে রেবেকার চোখের গভীরতা তাকে বিভ্রান্ত করলো। বেলি ধীরে ধীরে প্রশ্ন করলো, তার কণ্ঠস্বরে ভয় এবং অবিশ্বাস মিশেছিল, তুমি কি সিরিয়াস? রেবেকা চেয়ারটায় হেলান দিয়ে বসলেন। তার চোখ দুটোতে কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে অনেক দীর্ঘ ভয়কে সে অতিক্রম করে এই কথাগুলো বলছে। শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ আমি সিরিয়াস। আমি অনেক ভেবেছি, তবে আমি আর পারছি না। ভেবেছিলাম শশীর বিয়ে অবধি অপেক্ষা করব, কিন্তু মানুষটা আমার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। এখন যদি আমি এই মুক্তি না পাই তাহলে বাঁচতে পারবো না। তোফাজ্জল কখনো আমাকে স্ত্রী হিসাবে সম্মান করেনি। সিয়াম আর শশীকে আদর করলেও আমার আরেক সন্তান বেলিকে তুচ্ছ করেছে সব সময়। বেলির বিয়ে ঠিক করেছে সে কোনো এক ব্যবসায়ীর ছেলের সাথে। আমি মোটেও এই বিয়ে হতে দিতে পারি না। বেলিকে নিয়ে আলাদা হয়ে যাব আমি। শশী এবার আর হাসল না। সে অসহায় ভাবে মায়ের দিকে তাকিয়ে রইল। বাবা জানেন তার সিদ্ধান্ত কি? না, এখনো বলিনি। তোমাদের জানানোটা জরুরি মনে হলো আগে। এরপর তোমার বাবার সাথে কথা বলবো। সিয়াম হাত দুটো মুঠো করে বসে আছে। সে এমন এক ভাই ও ছেলে যে কিছু করতে বা বলতেও পারছে না। চোখের সামনে এতগুলো বছর অনেক অনাচার দেখেছে নিজের বাবার। কিন্তু মা, এতগুলো বছর পরে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জীবনের শেষ সময়টা এসে যদি সংসার ছাড়তে চাও তাহলে থাকবে কিভাবে বাকিটা জীবন? রেবেকা নিঃশ্বাস ফেললেন, মৃদু হেসে বলল, কিছু সিদ্ধান্ত হঠাৎ নেওয়া যায় না সিয়াম। এগুলো বছরের পর বছর জমে থাকা আক্ষেপের ফল। আমি অনেক দিন চুপ থেকেছি, অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু এবার আর পারলাম না। তাছাড়া শেষ বয়সে এসে কি একটু ভালো থাকা ডিজার্ভ করি না? শশী যেন নিজেকে ধরে রাখতে পারছে না, উত্তেজিত হয়ে বলল, এটা ঠিক না মা, তুমি কেন এমন করতে চাচ্ছ? আমাদের কথা একবারে ভাবলে না? তাছাড়া আমার সামনে বিয়ে, সবাই জানলে বিষয়টা কতটা উপহাসের হবে জানো?
তোমার বিয়েতে আমি থাকবো, এই বাড়িতে না, থাকতে দিলেও থাকবো। তোমাদের কথা সব সময় ভেবেছি শশী, কিন্তু কখনো নিজের কথা ভাবিনি। এবার একটু নিজের জন্য বাঁচতে চাই, তাছাড়া বেলিকে বাঁচানো জরুরি। বেলি তোমার একার সন্তান না মা, ছোট মেয়ের জন্য বড় মেয়ের বিয়েটা তুমি নষ্ট করবে না দয়া করে। নাকি আমি তোমার নিজের সন্তান না? শশী, চুপ থাকো মা, আমার তোমাকে এখন অসহ্য লাগছে। চেয়ার থেকে উঠে উপরে চলে গেল শশী। পরিবেশে থমথমে নীরবতা নেমে এলো। সিয়াম যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। বেলি রেবেকার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই সিদ্ধান্ত বদলানোর নয়। সে মায়ের হাত ধরে বলল, মা, আমি জানি না বাবা বিয়ে নিয়ে তোমাকে কি বলেছে, কিন্তু সে বিয়ে দিতে চাইলেই তো হয়ে যাচ্ছে না এই সামান্য বিষয় নিয়ে। তোমরা বোঝার চেষ্টা করো, বিষয়টা সামান্য নয়। রেবেকা ফুপিয়ে কেঁদে উঠল। বাহু থেকে আঁচল সরিয়ে কালশিটের জায়গাটিকে দেখালো। ক্ষতটা দেখে সিয়াম চমকে বলল, বাবা এমন করেছে? এটা নতুন নয়, সে এমন জায়গায় আঘাত করেছে যে কখনো তা দেখতে পায়নি কেউ। সবসময় এমন হয়েছে তা নয়, সর্বোচ্চ রাগ উঠলে। তবে বলো তো, আমার সম্মান কোথায় এই বাড়িতে? এভাবে হয় না কিছু। আমি খুব ক্লান্ত। বেলির ভীষণ রাগ উঠল তোফাজ্জলের উপর। পরক্ষণে তা পানি হয়ে গেল যখন খেয়াল হলো পুরো বিষয়টির নেপথ্যে কারণ সে। হঠাৎ ভারী গমগমে একটা কণ্ঠ শোনা গেল, বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে, তুমি আর তোমার মেয়ে। দরজায় দাঁড়িয়ে আছে তোফাজ্জল। সবাই চমকে উঠল। ভদ্রলোক রাগে কাঁপছে বোধ হয়। কয়েক পা এগিয়ে এসে বেলিকে নির্দেশ করে বলল, এই মেয়েটা কি সত্যি আমার রেবেকা? তা নয়, তোমার কোনো ভরসা নেই যে ওর জন্য আমি ভালো কিছু করব? বলো এটা কার সন্তান, যার জন্য তুমি আমার ছেলে ও মেয়েকে ছেড়ে যেতে চাও? বাবা, আপনি এই মুহূর্তে ঠিক কি বলছেন তা খেয়াল করেছেন? বেলি আমার বোন। তোমার মাকে জিজ্ঞাসা করো আসলেও কিনা, আমার তো মনে হয় না। রেবেকা প্রতিবাদ করে উঠল। তোফাজ্জলের সঙ্গে প্রচুর ঝগড়া লেগে গেল তার, কিন্তু এর মাঝে কেউ খেয়াল করলো না নিশ্চুপ বেলিকে, যে অবাক হয়ে এখনো নিজের বাবার দিকে তাকিয়ে আছে। নিজ সন্তানকে কেউ এত ঘৃণা করতে পারে? দ্রুত সে নিজের রুমের দিকে এগিয়ে গেল। হাতের কাছে যা পেল তা একটা ব্যাগে ভরে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তর্কে মত্ত থাকা মানুষগুলো তা খেয়ালও করেনি। আপনি কি চান আয়েশা? আমি এখন আপনাকে শেষ করে দেই? অনেক তো খেললেন আমাকে নিয়ে, এবার না হয় সেই ডকুমেন্টস গুলো ফিরিয়ে দেন। তা নয় একটা ভিডিও আপনার পুরো সাম্রাজ্যকে শেষ করে দিতে পারে। পায়ের উপর পা তুলে কথাগুলো বলল অনল, যে আজ ভীষণ খুশি। অবশেষে আয়েশা নামক মানুষটা থেকে রেহাই পেতে চলেছে। একটা গোপন ভিডিও তার হাতে লেগেছে, যেখানে আয়েশা তার প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করছে। যদি এটা পাবলিক হয় তাহলে অনেক বড় আইনি ঝামেলাতে পড়বে সে। আয়েশা গর্জন করে বলল, আমি ভেবেছিলাম অবশেষে আপনি আমাকে ভালোবাসার কথা বলতে এসেছেন। এই সুন্দর পরিবেশ, রোমান্টিক ডিনার সব আপনাকে ফাঁদে ফেলা ছিল। অনল হাসতে হাসতে বলল। অগ্নিকন্যার মতো দীপ্ত সেই হাসি। চোখে লেগে আছে এক অদ্ভুত উষ্ণতা, যা মুহূর্তে চারপাশকে আলোয় ভরিয়ে তোলে। তার ব্যক্তিত্বের সৌন্দর্য যেন প্রকৃতির নির্মম আগুনের মতো পোড়ায়, ভীষণ ভাবে দগ্ধ করে দেয় সব। আয়েশার চোখে পানি চলে এলো। সে নাক টেনে বলল, আমি আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারি। তাহলে এটা কোনোভাবে পাবলিক হওয়া থেকে আটকাতে পারবেন না আয়েশা? এখনই নিজের অ্যাসিস্ট্যান্টকে বলুন শেষ পৃষ্ঠাটা দিতে। সেখানে লেখা আছে বিশেষ ওই উপাদানটি ভুলেও কপি রাখবেন না। অবশ্য রেখে লাভ নেই, শেষটা আমার হাতেই। আয়েশা দীর্ঘশ্বাস ছাড়লো। অ্যাসিস্ট্যান্টকে কল করে ডকুমেন্টস গুলো আনতে বলল। সে এতদিন অনলকে শুধু ঘুরিয়েছে, অবশেষে আজ বাজি মাত করে দিল পুরুষটি। এমন সময় অনলের ফোন বেজে উঠল। তার বোন রাহিমা কল করেছে। অনল রিসিভ করতে না চেয়েও করলো। হ্যালো, কি হয়েছে? আমি ব্যস্ত। ভাই বেলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিয়াম কল করেছিল। খুঁজে পাওয়া কেন যাবে না? কোনো বান্ধবীর বাসায় আছে নিশ্চয়ই। না, আসলে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সিয়াম আজকে আমাকে জানালো। হোয়াট দ্য হেল! আর ও আজ জানাচ্ছে? এই জন্যই বলি ললিতাকে কেন আমি দেখি না। আমি আসছি। পুলিশকে জানিয়েছে? অনল দ্রুত উঠে গেল। তার ললিতাকে পাওয়া যাচ্ছে না, এর থেকে কষ্টের কিছু আছে? অথচ হারানোর কথা ছিল তার। পেছন থেকে আয়েশা ডেকে বলল, আপনি নিবেন না ডকুমেন্টস? অনল শুনেও শুনল না। সে এখন কোথায় খুঁজবে মেয়েটাকে? অথচ অনল অনুমানও করতে পারছে না তার ললিতা বহু দূরে চলে গিয়েছে। দীর্ঘ এক বিচ্ছেদ কতটা শান্তভাবে এলো অনল কাশ্যপের জীবনে। তো সেই অন্তহীন আকাশের মতো গভীর পুরুষ অনলের কথা মনে পড়ে বেলি? সে কি তোকে খুঁজে বেড়ায়? মন বলে সে আমাকে সর্বদা খুঁজে বেড়ায়। খুব শীঘ্রই আমার কাছে পৌঁছে যাবে।
রাঙামাটির বুক চিরে নির্জন পাহাড়ের কোলে একটা পুরনো বাড়ি, টালির ছাদের ওপরে শীতল জ্যোৎস্না ঝরে পড়ছে, যেন আকাশ থেকে ছলছল করে দুধের ধারা নেমে এসেছে। সেই বাড়ির বারান্দায় বসে আছে বেলি, তার শরীর ছুঁয়ে যাচ্ছে নরম চাঁদের আলো। তাকে দূর থেকে দেখলে বোধ হবে স্বর্গের কোনো দেবী, মায়াবী অবয়ব। চারপাশে নৈশব্দ যেন কানে কানে মুগ্ধতার গান গাইছে। দূরের পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢাকা, তবুও সাদা আলোয় তাদের অবয়ব স্পষ্ট। বেলি চুপ করে বসে আছে, তার চোখে সেই চাঁদের মায়া, আর হৃদয়ে যেন সময় থেমে থাকা এক গোপন বেদনার স্পর্শ। রাতের এই নিস্তব্ধতা তাকে নিয়ে যাচ্ছে দূর কোনো স্বপ্নের দেশে, যেখানে পৃথিবীর সমস্ত কলরব থেমে আছে, শুধু আছে জ্যোৎস্নার মায়ায় আচ্ছন্ন এক অনন্ত নীরবতা। পুনরায় বেলির ভেতরে থাকা অনলের ললিতা শুধায়, অনলের থেকে দূরে এসে কি লাভ হলো? বেলি নরম কণ্ঠে জবাব দেয়, আমি তো অনলের থেকে দূরে আসিনি, বরং সবার থেকে পালিয়ে চলে এসেছি। এখানে কতটা শান্তি। সমীরণ এসে বেলির চুলগুলো মৃদু উড়িয়ে নিল। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর সে স্কুলের এক বান্ধবীর বাসায় চলে এসেছে রাঙামাটি। এখানে তাকে কেউ যে খুঁজে পাবে সেটা দুষ্কর। কফির কাপে চুমুক বসালো। জীবনটা সিনেমা নয়, আবার এর থেকেও কম বা কিসে। বেলি কখনো ভাবেনি যে সে বাড়ি থেকে পালিয়ে বেড়াবে। বেলি, তুই এখানে? আর আমি সারা বাড়িতে খুঁজে চলেছি, তোর ছাত্র এসেছে পড়তে। এই সময় ও না বিয়েতে যাবে বললো? মাহিয়া মুখ টিপে হাসলো, তার পাশে বসতে বসতে বলল, জনাবের ভীষণ মুড খারাপ, কারণ যে বিয়েতে যাবে বলে ঠিক করেছিল সেখানকার পাতলি পালিয়ে গেছে। সে কি? কেন? ইলেকশন ছিল এবং সাথে বিয়ে রাজি ছিল না, তাই বিয়েটা বাদ। ইস, বেচারা কত আশা করেছিল। আমি কফি শেষ করে যাচ্ছি। মাহিয়া তার কাঁধে হাত রেখে বলল, হাসলে তোকে মন্দ লাগে না। আমাকে একটা কথা বলতো, ঝড় সব পরিবারেই হয়, কেন তুই বাড়ি ছেলে এখানে এসে কষ্ট করে চলছিস? এটা তোমার নিজের জীবন নষ্ট করা হলো। যারা জীবনটা দিয়েছে তারা তো চায় না আমাকে। ভুল, আন্টি তোকে অনেক ভালোবাসে, না হলে এত বড় বিষয় চিন্তা করতো না। তাছাড়া তোর অনল তো আছে। আমার মা আমাকে ভালোবাসে। বেলির মুখে বিদ্রুপ মাখা হাসি ফুটে উঠল। সে সামনের টেবিল থেকে ফোনটা ওঠালো। আগের ফোনটা সে বিক্রি করে দিয়েছে, কম দামে নতুন এটা কিনেছে, এতে করে কেউ যেন ফোনের মাধ্যমেও খুঁজে না পায়। দ্রুত সোশ্যাল মিডিয়াতে ঢুকলো সে। সার্চ লিস্টে সিয়াম ও শশীর আইডি। শশীর আইডিতে ক্লিক করতেই নানান রঙের ছবির দেখা মিলল। মাহিয়া মুখ কালো করে বলল, শশী আপুর বিয়ে ছিল। 10 দিন আগে। খেয়াল করে দেখো, বিয়েটা যেমন ভাবে ধুমধামে করতে চেয়েছিল ঠিক তেমন ভাবে করেছে। এর ওপর সবার মুখে কত বড় চওড়া হাসি, অথচ আমাকে খুঁজে পাওয়া যায় না মাত্র 4 মাস ধরে। পরিবারের সদস্য হারালে এভাবে বিয়ের আনন্দ করা যায়? আমি কেউ না তাদের। কথাগুলো বলার সময় বেলির কণ্ঠ কেঁপে উঠল। স্বীয় বান্ধবীর কষ্টটা সে অনুধাবন করতে পারছে। কাঁধে হাত রেখে বলল, তোর যতদিন মন চাই আমার বাড়িতে থাকবি। এখন চল, তা না হয় তোর ছাত্র অজ্ঞান হয়ে যাবে। বেলি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। নিচে নেমে দেখে রুহাব মুখটা গোমরা করে বসে আছে। ছেলেটা মারাত্মক মিষ্টি দেখতে, সবেমাত্র 10 বছর। বেলির কাছে রোজ পড়তে আসে। বেলি হালকা কেশে বলল, তোমার মন খারাপ রুহাব? ম্যাডাম, আমার বিয়ে খাওয়া হলো না। ব্যাপার না, আমি আগামীকাল তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? ইয়েস, কিন্তু আমার ভাই কেঁদেছে জানেন, বউটার জন্য। আম্মু বলে মেয়েটা ভালো না। ভালো মন্দের খবর আমরা কিভাবে জানি বলো? বড়দের সব কথা শুনতে হয় না। হঠাৎ বেলির নজর পড়ে পাশে থাকা বড় চকলেটের প্যাকেটগুলোর ওপর। এতগুলো টাকা দিয়ে রুহাবকে চকলেট কিনে দিয়েছে ওর বাবা মা। বিষয়টা হজম হলো না বেলির, কারণ ওরা মধ্যবিত্ত, অহেতুক খরচ করার মানুষ নয়। তবুও বিষয়টি নিয়ে প্রশ্ন করলো না। 1 ঘন্টা পড়ার পর রুহাবের মনটা ভালো হয়ে গিয়েছে। বেলি ম্যাডামের কাছে পড়তে যেতে বেশ ভালো লাগে তার। এখন রাত 9টা বাজে। প্রতিবেশী হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হবে না তার। পেছন ফিরে তাকিয়ে দেখলো বেলি দরজায় দাঁড়িয়ে আছে। রুহাবকে দেখে মিষ্টি করে হাসলো, যেন না পৌঁছানো অবধি মেয়েটির শান্তি নেই। তবে রুহাব এখন বাড়িতে যাবে না, একজনের কাছে যাবে, যে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকবে বলেছিল। বেলির চোখের আড়াল হয়ে মুহূর্তে গাড়ির কাছটায় চলে এলো রুহাব।
মোটাসোটা হওয়ায় শ্বাস ভারী হয়ে গেছে। অনল তখন আকাশপানে তাকিয়েছিল। রুহাবের উপস্থিতি টের পেয়ে মৃদু হাসল। যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, এই যে ফোন। পকেট থেকে ফোনটা বের করে অনলের হাতে দিল রুহাব। লক স্ক্রিন খুলতে বেলির নানান ভঙ্গিতে ছবিগুলো ভেসে উঠল। অনল লম্বা লম্বা শ্বাস ছাড়ল। অবশেষে এই শয়তান মেয়েটাকে সে খুঁজে পেয়েছে। ভাগ্যিস রুহাবের বাবার সঙ্গে তার এক বন্ধুর পরিচয় ছিল। সেখান থেকে একরকম অচেনা মেয়ের কথা শুনে বুঝেছিল সে বেলি হতে পারে। অনল চাইলে কাল সকালে বিষয়টির নিশ্চয়তা নিতে পারত, কিন্তু এতদিনের বিচ্ছেদের পর সে অপেক্ষা করতে নারাজ। রুহাব অবাক হয়ে অনলকে দেখছে। তার ম্যাডামের ছবির জন্য লোকটা এতগুলো চকলেট দিল। রুহাবের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল,